ক্যাসিনো কাণ্ডে জড়িত সাবেক যুবলীগ নেতা কাজী আনিসের ১০০ কোটি টাকার সম্পদ জব্দ, স্ত্রীর বিরুদ্ধেও মামলা। কাগজ সংকটে বেশিরভাগ ছাপাখানায় বই ছাপা বন্ধ, বছরের প্রথম দিন বিনামূল্যের বই বিতরণে অনিশ্চয়তা। শেষ হলেও খনন হয়নি রাজধানীর ৫ খাল, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার অজুহাত ঢাকা ওয়াসার। ৫ বছরে ৬৩০টি রেল দুর্ঘটনায় ৭৪ মৃত্যু, বড় কারণ অবৈধ লেভেল ক্রসিং, প্রাণহানি রোধে মন্ত্রণালয়ের প্রকল্প। এবং প্রয়াত ফুটবল কিংবদন্তি বাদল রায়কে শোকার্ত ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা, সবুজবাগ কালী মন্দিরের শেষকৃত্য। দীর্ঘদিন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। জাহিদুল বাশার রয়েছে আপনাদের সাথে। শিরোনাম শুনছিলেন, আর এবার পুরো খবর। ক্যাসিনো কাণ্ডে জড়িত সাবেক যুবলীগ নেতা কাজী আনিসের ১০০ কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করেছে দুদক। আদালতের নির্দেশে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এসব সম্পদ জব্দ করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২৯ অক্টোবর কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটির বাদী দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলার এজাহারে বলা হয়, রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের লেভেল ১-এ কাজী আনিসুরের নামে একটি দোকান আছে। গোপালগঞ্জের মকসুদপুরের ৭৪ রসুলপুরে তার নামে ২৪.৫০% জমি আছে। রাজধানীর আরকে মিশন রোড, স্বামীবাগ, ধানমন্ডি, শুক্রাবাদে বাড়ির বিলাসবহুল বাড়ি আছে। এছাড়া মেসার্স আরএফিন এন্টারপ্রাইজ কোম্পানিতে ৮৫,৫০,০০০ টাকার শেয়ারের মালিক তিনি। একটি ফিলিং স্টেশনেরও মালিক তিনি। মকসুদপুরের বোয়ালিয়ায় বিলাসবহুল বাড়ি, একটি পেট্রোল পাম্প, ৩০ কোটি টাকার ১৫ বিঘা জমি ও কেরানীগঞ্জে ৪০ কাঠা জমি পেয়েছে দুদক। এছাড়া আনিসের ৫০ কোটি টাকার ব্যাংক লেনদেন পেয়েছে দুদক। বিনামূল্যের বই ছাপানোর কাগজ সংকট কাটছেই না। কাজ বন্ধ বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠানের। এ অবস্থায় বছরের প্রথম দিন বই দেওয়া সম্ভব হবে না বলছে সংশ্লিষ্টরা। এনসিটিবি বলছে, সংকট কাটাতে প্রয়োজন হলে বিদেশ থেকে শুল্কমুক্ত কাগজ আনার ব্যবস্থা করা হবে। প্রেসে কাগজ নেই পর্যাপ্ত, তাই বই ছাপানোর কাজ বন্ধ। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। অথচ আগের বছরগুলো এই সময়ে বিনামূল্যে বিতরণের জন্য বই ছাপানোর কাজ ছিল শেষ পর্যায়ে। আর এবছর এখনো পুরোপুরি কাজই শুরু করতে পারছে না মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানের যে কাজটা যেভাবে করা উচিত ছিল, সেখান থেকে আমরা এখন ৭০ থেকে ৮০% কাজ করতে পারতেছি না কাগজ সংকটের কারণে। মুদ্রণ মালিকরা বলছেন, আগে চুক্তি করা সত্ত্বেও এখন কাগজ দিচ্ছে না মিলগুলো। কাগজের দাম বাড়িয়েই চলছে তারা। এ অবস্থায় অনেক প্রেসই বই ছাপার কাজ বন্ধ রেখেছে। কিছু পেপার মিল চালু আছে, ওরা যাদের ক্যাপাসিটি আছে তাদের ক্যাপাসিটির বাইরে অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে আমাদের লোকজনের কাছে, সময়মতো কাগজ দিচ্ছে না। আমাদেরকে জরুরি ভিত্তিতে কোনো সংকটকালীন এনসিডিবির এনওসি নিয়ে শুধুমাত্র এনসিডিবির নির্ধারিত বইয়ের জন্য যাতে আমরা কাগজ আমদানি করতে পারি, সে সুযোগটা তৈরি করে দেওয়া। তবে কাগজের মিলগুলো বলছে, যতটা সম্ভব কাগজ সরবরাহ করা হচ্ছে। আমাদের যতটুকু পারতেছি মাল দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই, কন্টিনিউ আমরা মাল দিচ্ছি। এদিকে এনসিটিবি বলছে, সংকট নিরসনে কাজ চলছে। যদি দেশীয় মিলগুলোর কাছে পর্যাপ্ত ও মানসম্মত কাগজ না পাওয়া যায়, তবে শুল্কমুক্তভাবে আমদানির ব্যবস্থা করা হবে। আমরা ইতিমধ্যে তাদেরকে আরও জানিয়েছি যে যদি তারা আমাদের মুদ্রণ কাজের এই কাগজ সরবরাহ, যারা চুক্তিবদ্ধ মিলগুলো ছিল, তারা যদি কাগজ সরবরাহ না করে, তাহলে আমরা এনবিআর এর কাছে সুপারিশ করব শুল্কমুক্তভাবে যেন কাগজ বিদেশ থেকে আমদানি করা যায়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো হবে ৩৫ কোটি বই। সংশ্লিষ্টরা বলছেন, এই কাগজ সংকট দ্রুত দূর করতে না পারলে বছরের প্রথম দিন কোনোভাবেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তাই এখনই সব মহলকে এই সমস্যা সমাধানে তৎপর হতে হবে, নইলে নতুন বই ছাড়াই শিক্ষার্থীদের আগামী বছর শুরু করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও আলোর মুখ দেখেনি রাজধানীর 5 খাল খনন প্রকল্প। 607 কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2019 সালে, কিন্তু দৃশ্যমান কোনো কাজই হয়নি। প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা ওয়াসা বলছে, ডিসি অফিস জমি অধিগ্রহণ শেষ করতে না পারায় কাজ শুরু করা যায়নি। তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন, সিএস রেকর্ড অনুযায়ী এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ে না। এবছরও মাত্র 50 মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ হয়েছে ঢাকা। দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। এ ভোগান্তি থেকে রেহাই পেতেই খাল খনন প্রকল্প নেওয়া হয় 2018 সালে। বরাদ্দ দেওয়া হয় 607 কোটি টাকা। 2019 সালের মধ্যে কাজ শেষ করতে বলা হয় ঢাকা ওয়াসাকে। যেমন রাজধানীর সাংবাদিক কলোনি খাল, এটি 30 মিটার প্রশস্ত করতে 6 একর জমি অধিগ্রহণ করার কথা। সেই সাথে দখল জায়গাগুলোও উদ্ধার করতে হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একবারের বিষয়ে এমন কিছু আলাপ হয় না, মাঝে মধ্যে শুনি অন্য মানুষের কাছে যে একবার হবে আমাকে জায়গায়, কিন্তু একবার কবে হবে, কি হবে না হবে জানি না। একবার আসায় তো দেখি না কোনো লোকজন, একবার কথা আসে কোনো লোকজন আসে না এখনো। একদিন পর পর কেউ আসে, আইসা এটা দেখা যায়, ওইটা দেখা যায়, ওইটা করা যায়, কিন্তু কেউ ওইটার একটা যে একটা আছে কার্যক্রম আছে, এটা আগাচ্ছে না। 5টি খালে 30.56 একর জমি অধিগ্রহণ করা হবে। এজন্য খরচ ধরা হয়েছে 196 কোটি টাকা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান বলছেন, জমি অধিগ্রহণ করার দায়িত্ব ঢাকা জেলা প্রশাসকের। আমরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণের জন্য কাগজপত্র দিয়েই চলছে, মানে ওইটা হলো নানান রকমের চ্যালেঞ্জ ডিসি অফিসকে পোহাতে হয়। অর্থাৎ যাদের জমিগুলো অধিগ্রহণ হয়তো তাদের কাগজপত্র ঠিক নেই। তো যে কারণেই হোক, আমরা মুদ্রা কথা হচ্ছে যে উই আর রেডি, আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই। আমরা ওইখানে আমাদের ইমপ্লিমেন্টিং কাজ খুব কম, আমরা তো ইমপ্লিমেন্টিং এজেন্সি, মানে মূলত হচ্ছে জমি অধিগ্রহণ। সরকারের উদ্যোগ ভেস্তে যাওয়ায় অসন্তুষ্ট নগরবিদেরা। প্রকল্প বাস্তবায়নে গাফিলতি দেখছে দুপক্ষেরই। খালগুলো তো সিএস ম্যাপে এটা খাস জমি হিসাবে চিহ্নিত করা থাকে। যদি সিএস ম্যাপ ধরেও খালটাকে পুনরুদ্ধার করা হয়, তাহলে কিন্তু এই জমি অধিগ্রহণের ব্যাপার আসে না। ওয়াসা এবং ডিসি অফিস এই দুটো সংস্থাকে খুব কাছাকাছি কাজ করা প্রয়োজন হবে এবং চেষ্টা করতে হবে যত দ্রুত এই অধিগ্রহণের কাজটা শেষ করা যায়। তা না হয় প্রকল্পর সময় বিলম্বিত হয়, প্রকল্পের ব্যয় কিন্তু বাড়তে থাকে। কবে নাগাদ জমি অধিগ্রহণ হবে, শুরু হবে প্রকল্পের কাজ, আর শেষ হবে কবে, সবগুলোই এখন অনিশ্চিত। ফলে বলাই যায় আরও দীর্ঘ হলো নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 5 বছরে রেলপথে 630টি দুর্ঘটনায় 74 জনের মৃত্যু হয়েছে, জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর বেশিরভাগই হয়েছে লেভেল ক্রসিংয়ে। এ ধরনের ঘটনা ও মৃত্যু রোধে প্রায় 350 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে মন্ত্রণালয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্রাণহানি ও দুর্ঘটনার বড় কারণ অবৈধ লেভেল ক্রসিং, তাই এগুলো বন্ধের পাশাপাশি সচেতন করতে হবে সাধারণ মানুষকে। রেলওয়ে আইন অনুযায়ী রেলপথের দুপাশে 10 ফুট করে এলাকায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ওই সীমানার ভিতর কেউ প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করার বিধান রয়েছে। আর দুর্ঘটনায় রেল লাইনে কাটা পড়ে কেউ মারা গেলে তা অপমৃত্যু হিসাবে গণ্য হয়। জনসচেতনতার অভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটছে প্রতিনিয়তই। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে লেভেল ক্রসিংয়ে বিভিন্ন যানবাহনের সাথে ট্রেনের সংঘর্ষে। এ ধরনের মৃত্যু দুর্ঘটনা রোধে 650টি লেভেল ক্রসিং গেট আধুনিকায়ন, ফ্লাইওভার নির্মাণ, 1800 গেটম্যান নিয়োগ দেওয়া সহ নানা কর্মকাণ্ডে প্রায় 350 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। এতে দুর্ঘটনা রোধের পাশাপাশি আধুনিক হবে রেল যোগাযোগ। 650 গেটকে আমরা আধুনিক করতেছি, যেগুলো অটোমেটিক করবে, অপারেট করবে। এই যে পদ্মা লিঙ্ক, যেটা যশোর পর্যন্ত 172 কিলোমিটার, এইখানে যত রেল ক্রসিং করবে সেটা হয় আন্ডারপাস হবে, না ওভারপাস হবে। দেশে প্রায় 1300 বৈধ লেভেল ক্রসিংয়ের পাশাপাশি রয়েছে 1200-রও বেশি অবৈধ ক্রসিং, অথচ গেটম্যান রয়েছে মাত্র 700। বিশ্লেষক ও দুর্ঘটনা গবেষকরা বলছেন, রেলপথে প্রাণহানি রোধ করতে দেশের সব অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করে দিতে হবে। আর যেসব ক্রসিং বাজার সহ ব্যস্ত এলাকা অবস্থিত, সেখানে প্রয়োজনীয় লোকবল দিয়ে গেট নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে। যেসব রাস্তাগুলো তৈরি করা হয়েছে, সেই রাস্তাগুলো অবৈধ লেভেল ক্রসিংয়ে যথাযথভাবে তৈরি করা হয়নি। এগুলো রেললাইনের উপরে যত উঁচু, রাস্তাটি সেরকম উঁচু নয়। অনেক সময় দেখা যায় যে কোনো গাড়ি যখন এই লেভেল ক্রসিংকে ক্রস করতে চায়, রেললাইনের উপরে ওঠার পরে দেখা যায় তার সামনের চাকা অনেক উঁচুতে
আর পিছনের চাকাটা অনেক নিচুতে। অনেক ক্ষেত্রে আমরা হেডফোন ব্যবহার করে বা হচ্ছে গান শুনতে শুনতে অথবা বেখেয়ালভাবে যখন লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যখন আমরা যাই তখন কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে যায়। তো এক্ষেত্রে সচেতনতা যেমনটা প্রয়োজন রয়েছে, পাশাপাশি টেকনিক্যাল যে ইস্যুগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং যে ভুলগুলোর কারণে অ্যাক্সিডেন্ট ঘটে সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রেলওয়ে সূত্র বলছে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত 630টি দুর্ঘটনায় 74 জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন 248 জন। তবে এসব দুর্ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে দুর্ঘটনা নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে রুবেল বরকতের ঠিকাদারি প্রতিষ্ঠানের 38টি প্রকল্প বাতিল হওয়ায় থমকে গেছে উন্নয়ন কর্মকাণ্ড। আটকে গেছে পদ্মার শাখায় সেতু নির্মাণ সহ সড়ক সম্প্রসারণ, বিভিন্ন ভবন নির্মাণ কাজ বন্ধ হওয়ায় নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। এসব কাজ আবারও শুরু করতে নতুন দরপত্র চাওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 5 মাস আগে 2000 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হন সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল। তাদের মালিকানাধীন 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে ছিল 38টি উন্নয়ন প্রকল্পের কাজ। গ্রেপ্তারের পরপরই বাতিল হয় এসব প্রকল্প। উন্নয়ন কাজের মধ্যে অন্যতম প্রকল্প ছিল পদ্মার শাখায় 580 মিটারের সেতু, উপজেলা পরিষদ ভবন, উপজেলা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ, সড়ক সম্প্রসারণ ও কার্পেটিং, কালভার্ট, জেলা পরিষদের আধুনিক অডিটোরিয়াম নির্মাণ। 4 মাস ধরে প্রকল্পগুলো বন্ধ থাকায় প্রকল্প এলাকায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চলাচল। দিয়ে যাচ্ছি, আমার এই কর্মের মালের অবস্থা দেখে তারপর হইতেছে কি আপনার গাড়িটা নিয়ে আমি পড়ে গেছি। টেন্ডার করে কাজটি পুনরায় সম্প্রসারণ বা এই সংস্কার করা খুবই জরুরি। বোয়ালমারী উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বাতিল করা প্রকল্প পর্যালোচনা শেষে আবারও দরপত্র আহ্বান করা হবে। এটার একটা মেজারমেন্ট করা হবে এবং আমরা স্থানীয়ভাবে আমাদের এসিলেন্ট বা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট যাব প্রশাসনের কাছে, তারা দিলে আমরা তাদের উপস্থিতিতে এটা মেজারমেন্ট করে পুনরায় টেন্ডারের ব্যবস্থা গ্রহণ করব। বরকত কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজ এবং ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানায় রাফিয়া কনস্ট্রাকশন লিমিটেডের আওতায় বাতিল কাজের চুক্তিমূল্য অন্তত 308 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দর থেকে চলাচল করা ফিডার জাহাজে বাড়তি ফি আরোপের ঘোষণা দিয়েছে জাহাজ পরিচালনাকারীরা। আর একে একতরফা দাবি করে ব্যবসায়ীরা বলছেন এর ফলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। যদিও অন্য দেশের বন্দরে জাহাজ পরিচালনা ব্যয় বাড়ায় এই ফি নেওয়ার কথা জানিয়েছেন ফিডার জাহাজ পরিচালনাকারীরা। চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না মাদার ভেসেল বা বড় জাহাজ, তাই শ্রীলঙ্কার কলম্বো ও মালয়েশিয়ার পোর্ট কেলাঙে ভেড়া মাদার ভেসেলের পণ্য আনা নেওয়া করা হয় ফিডার জাহাজের মাধ্যমে। কিন্তু দুই বন্দর থেকে পণ্য আনা নেয় ইমার্জেন্সি কস্ট রিকভারি চার্জের নামে বাড়তি ফি নেওয়ার ঘোষণা দিয়েছে ফিডার জাহাজ পরিচালনাকারীরা। তারা বলছেন কলম্বোতে 6 থেকে 7 দিন আর পোর্ট কেলাঙে 2 থেকে 3 দিন অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে জাহাজগুলোকে। এই রুটে খরচ তুলতে পণ্যভর্তি কন্টেইনার প্রতি $75 এবং খালি কন্টেইনারে $37 বাড়তি চার্জ নেওয়া হচ্ছে। যেহেতু প্রত্যেকটা জাহাজের ওয়েটিং টাইম অ্যাপ্রক্সিমেট পার ডে হচ্ছে $10,000, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভেসেলের অপারেটিং কস্ট বেড়ে গিয়েছে। এই জন্য ওই কস্টটা রিকভার করার জন্য ভেসেল অপারেটররা একটা ডিক্লারেশন দিয়েছে, সেটা হচ্ছে পার টিউ, লেডেন এবং এমটির ক্ষেত্রে। জাহাজে বাড়তি ফি আরোপ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন এতে দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দরকে চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA। আমরা এখন যে প্রাইসে কাজ পাই এটাতেই আমরা আমাদের অন্যান্য খরচ করতে পারতেছি না। এখন যদি এখানে আরেকটা যদি এডিশনাল কস্ট অ্যাড হয়ে যায় তো আমরা তো এটা অ্যাবজর্ব করতে পারবো। এদিকে রপ্তানিকারকদের সঙ্গে বার্ষিক চুক্তি থাকায় ফিডার ভেসেলে পণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়েছে ফ্রেট ফরওয়ার্ডার্সরা। হঠাৎ করে যদি এই ধরনের সারচার্জ কিংবা অন্য ধরনের কোনো ওশেন ফ্রেট বৃদ্ধি হয়, তাতে করে কিন্তু ওই অতিরিক্ত চার্জটা কিন্তু ক্রেতা কখনো বহন করতে চায় না। সেক্ষেত্রে এই পুরো চার্জটা আমাদের যারা ফ্রেট ফরওয়ার্ডার আছে তাদের নিজস্ব তহবিল থেকে কিন্তু যোগান দিতে হবে।
একশোনা চান্দিনা বিটি নবায়ন, ভূমি উন্নয়ন করা আদায় সহ ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান বা পরামর্শ দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমি অফিসে বিনামূল্যে নামজারি আবেদন, শুনানি, ডিসিআর ও খতিয়ান প্রদান, ভূমি উন্নয়ন কর, অর্পিত সম্পত্তি নবায়ন সহ সব সেবা ও পরামর্শ পেয়ে খুশি স্থানীয়রা। একটা কাজ নিতে আমরা অনেক সময় লাগতো, টিয়া পয়সাও লাগতো, ঘুষও দেওয়া লাগতো। আমি 7 দিন আগে দরখাস্ত করেছি, আজকে আমি পেয়ে গেছি, এটা খুবই খুশি। আগে জায়গাতে যদি একটা কাজ করতে 1 মাস 2 মাস গেছে এবং অনেক টাকা লাগতো। আমাদের খুব উপকারিত হয়েছে এবং বেশি কোনো টাকা পয়সা লাগে না, কোনো ফেরাসানি বা দলাল মালাল ধরতে হয় না। ভূমি সেবার ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় চালু হবে এই কার্যক্রম। মধ্যস্বত্বভোগী বা দালালদের কিন্তু দৌরাত্ম্য একদমই কমে গেছে, নাই বললেই চলে, এবং মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত, তারা খুশি যে যারা অতি সহজেই কিন্তু তাদের বাড়ির কাছেই এই সেবাটা পেয়ে যাচ্ছে। প্রায় 1.5 মাস ধরে চলা ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রমে এ পর্যন্ত সেবা গ্রহণ করেছেন প্রায় 1800 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে শোকার্ত ক্রীড়াঙ্গন। সকালে এই কৃতি ফুটবলারের মরদেহ নেওয়া হয় তার চিরচেনা মোহামেডান ক্লাবে। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শ্রদ্ধা জানান ক্রীড়াঙ্গনের মানুষ। মোহামেডান ক্লাবে খেলেই লাখো বাঙালির মন জয় করেছেন বাদল রায়। পুরো ক্যারিয়ার কাটিয়েছেন সাদা কালো শিবিরেই। মোহামেডান ক্লাব আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আপামর জনতাও শেষ শ্রদ্ধা জানায় কিংবদন্তিকে। বাফুফে কর্মকর্তারাও আছেন সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজধানীর সবুজবাগ কালী মন্দিরে হবে বাদল রায়ের শেষকৃত্য। কালী মন্দিরে হবে $50,000 মার্কিন ক্ষতিপূরণ চেয়ে facebook.com.bdর বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবী। মামলার বিষয়টি নিশ্চিত করেছে বিটিসিএল সূত্র। জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী আগামী 1 ডিসেম্বর মামলার শুনানির দিন ঠিক করেছেন। A1 সফটওয়্যার লিমিটেড এবং এসকে শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানায় 2010 সালে facebook.com.bd নামে একটি ডোমেইন বিটিসিএল থেকে বরাদ্দ নেন এসকে শামসুল ইসলাম। সম্প্রতি ডোমেইনটি $60 লাখ মার্কিন বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। ডোমেইনটি বন্ধ করার জন্য তারা আইনি নোটিশ পাঠালেও তা বন্ধ না করায় মামলা দায়ের করা হয়েছে। ডোমেইনটি যাতে বিবাদীরা কারো কাছে হস্তান্তর করতে না পারে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। 11 ডিসেম্বর করোনার টিকা পাচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ। টিকা কর্মসূচি প্রধানের আশ্বাস, জরুরি অনুমোদনের আবেদন। কাল শুরু বঙ্গবন্ধু টি-20 কাপ। নিষেধাজ্ঞা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। যশোরের শার্শায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 3000 ক্ষুদ্র প্রান্তিক কৃষক সরকারি সহায়তায় কৃষি উপকরণ পেল। সকালে চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে বিতরণ করা হয় এসব উপকরণ। চলতি বছরে বন্যা, ভারী বর্ষা ও সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর পানির চাপে বেশি ক্ষতিগ্রস্ত 2980 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক। চলতি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সহযোগিতা করা হচ্ছে। প্রত্যেক কৃষক পাচ্ছেন বিঘা প্রতি গম 20 কেজি, সূর্যমুখী 1 কেজি, চীনাবাদাম 10 কেজি, টমেটো 500 গ্রাম ও মরিচ চাষের জন্য 300 গ্রাম বীজ। চাষের সকল সারও দিচ্ছে সরকার। বীজ পেয়ে দারুণ খুশি ক্ষুদ্র প্রান্তিক এসব কৃষকরা। ধন্যবাদ জানাচ্ছি। 11 ডিসেম্বর প্রথম করোনা ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্রের মানুষ। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই আশ্বাস দিয়েছেন মার্কিন করোনা ভাইরাস ভ্যাকসিন কর্মসূচির প্রধান মানসেফ স্লাউইচ। তিনি বলেন, চূড়ান্ত অনুমোদন পাওয়ার 24 ঘন্টার মধ্যেই ভ্যাকসিনটি বিতরণের স্থানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে 10 ডিসেম্বর বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর ভ্যাকসিন উপদেষ্টা কমিটি।
এর আগে শুক্রবার নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য জরুরি অনুমোদনের আবেদন জানায় মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। তাদের দাবি, এই ভ্যাকসিন ৯৫% কার্যকর, সেই সঙ্গে সব বয়সী মানুষের জন্য নিরাপদ। ২৪ ঘন্টায় ৭,০০০-এরও বেশি মানুষের মৃত্যু দেখল বিশ্ব। নতুন করে করোনার রোগী শনাক্ত হয়েছে ৪,৮৯,০০০-এরও বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু ছড়ালো ১৩,৯৩,০০০ আর আক্রান্ত ৫,৮৯,০০,০০০-এরও বেশি। প্রায় এক বছরে করোনা বিস্তার ঘটেছে ২১৮ দেশ ও অঞ্চলে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৫,০০,০০০ মানুষ। করোনায় যুক্তরাষ্ট্রে ১,৩৩,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে ৮৫০-র বেশি। সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সিএনএন বলছে, কেবল নভেম্বরেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ লাখের বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশের ৪৪ রাজ্য। এমন পরিস্থিতিতে চিকিৎসা সংকটের শঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে সতর্কতার পরও থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে আমেরিকানদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণের প্রবণতা বেড়েছে। এতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। লকডাউনের মেয়াদ না বাড়লেও করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। শীতে সংক্রমণ বাড়ার উচ্চ ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত। একদিনে ভারতে মৃত্যু হয়েছে ৫১০ জনের। আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪,০০০। দিল্লিতে সংক্রমণ বাড়ায় ২টি বাজার বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দ্বিতীয় ধাপে সংক্রমণে বিপর্যস্ত ইতালিতে একদিনের মৃত্যু হয়েছে ৫৬২ জনের। স্পেনে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়ে পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে ড্রোন। ডিসেম্বরে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে জার্মানি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এমনটা জানিয়েছেন। এদিকে ৫টি প্রতিষ্ঠান থেকে বিনা শর্তে করোনার টিকা ক্রয়ের চুক্তি করতে যাচ্ছে ব্রাজিল। করোনার সংক্রমণ বেড়েছে জাপানে। টানা ৫ দিনের মতো দেশটিতে ২,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় সিউলে সামাজিক দূরত্ব নিশ্চিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইথিওপিয়ার পরিস্থিতি। টাইগ্রে বাহিনীকে আত্মসমর্পণের জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবিই আহমেদ। এ সময় টাইগ্রে নেতাদের পালানোর আর কোনো সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি। এদিকে কেন্দ্রীয় বাহিনীকে সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন টিপিএলএফ নেতা গেব্রে মাইকেল। এ মাসের শুরুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে অভিযোগ তুলে টিপিএলএফ-এর বিরুদ্ধে সেনা অভিযান চালান প্রধানমন্ত্রী আবে। এরপর থেকে বেড়েই চলেছে সংঘর্ষ। টাইগ্রের নিয়ন্ত্রণে মরিয়া সেনাবাহিনী। এরই মধ্যে আঞ্চলিক রাজধানী মেকেল্লে ঘিরে ফেলেছে তারা। এর আগে শুক্রবার ইথিওপিয়ার চলমান সংকট নিরসনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন আফ্রিকান ইউনিয়নের বর্তমান সভাপতি সিরিল রামাফোসা। তবে সে প্রস্তাব ফিরিয়ে দেয় আবিই আহমেদ সরকার। স্থানীয় আদিবাসী ও সেনাবাহিনীর এই সংঘর্ষে এরই মধ্যে প্রাণ গেছে কয়েকশো মানুষের, বাস্তুচ্যুত কয়েক হাজার। প্রাণ বাঁচাতে কয়েক হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ সুদানে। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির শঙ্কা, সংঘর্ষ চলতে থাকলে গৃহহীন হতে পারেন ২ লাখেরও বেশি মানুষ। ইথিওপিয়ার টাইগ্রে প্রদেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী আবির বিরোধ পুরনো। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট টিপিএলএফ নামের বিচ্ছিন্নতাবাদীরা শাসন করে উত্তরের প্রদেশটি। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই এটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া প্রধানমন্ত্রী আবিই। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রামে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই নিয়ে আরও জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরগুলোতে কিন্তু অভিযান চলছে বেশ কয়েকদিন ধরে। একটু জানতে চাইবো এই অভিযানের ফলে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধিতে? আরেকটি বিষয়, সাধারণ মানুষ নিজ থেকে কতটা আগ্রহী মাস্ক বা অন্যান্য সুরক্ষার ক্ষেত্রে? মোটা দাগে বললে বলা যায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কিছুটা বেড়েছে, কিন্তু সবার মধ্যে এটি এখনো নিশ্চিত করা যায়নি। আমরা দেখেছি যে কিছুদিন আগে কিন্তু মাস্ক ছাড়া কোনো ধরনের সেবা না দেওয়ার জন্য একটি নির্দেশনা ছিল সরকারি অফিসগুলোতে, কিন্তু এরপরও আমরা দেখেছি সেটি মানার প্রবণতা মানুষের মধ্যে পুরোপুরি এখনো বাস্তবায়ন করা যায়নি। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর যে কর্ণফুলী ব্রিজ এলাকায়।
এখান থেকে মূলত দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের সড়কে বিভিন্ন মানুষের যেই যাতায়াত জন্য তারা এখান থেকেই মূলত যানবাহনে উঠেন। তো এখানে কিছুক্ষণ আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে, বিশেষ করে যাত্রী, চালক এবং চালকের সহকারী যারা রয়েছেন তাদের মধ্যে মাস্ক পরার প্রবণতা আছে কিনা সেটি তারা দেখেছেন। কিন্তু সেই ম্যাজিস্ট্রেটও আমাদের জানাচ্ছিলেন আসলে তারা অনেকেই পেয়েছেন যাদের মধ্যে এটি মানার প্রবণতা খুবই কম, এবং যানবাহনে ওঠার পর অনেকে মাস্ক থাকার পরও সেটি খুলে ফেলে এমনটি তারা বলছেন। এবং তিনি বলেছেন এই অভিযানে আজকে যে অভিযান চালানো হয়েছে এবং 2200 টাকা জরিমানা করা হয়েছে 18 জনকে এবং 10টি মামলা করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর কেবল এই জায়গা নয়, আজকে সকালে কিন্তু একই সঙ্গে চট্টগ্রাম নগরীর 4টি জায়গায় মাস্ক যে পড়ছেন কিনা সেটি নিশ্চিত করার জন্য 4টি জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে এবং প্রতিদিনই কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। কিছুক্ষণ পর বিকেল থেকে নতুন করে আরও কয়েকটি টিম মাঠে নামবেন বলে আমাদের জেলা প্রশাসনের যিনি স্টাফ অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি যেখানে আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকের মাস্ক পরার কথা থাকলেও এখানে কিন্তু অনেক মানুষ এখনো যারা যানবাহনের জন্য অপেক্ষা করছেন তাদের মধ্যে তারা কিন্তু মাস্ক পরেননি, এবং যারা পরেছেন তাদের মধ্যেও অনেকের মধ্যে আসলে ঠিকভাবে যে মাস্ক পরার প্রবণতা সেটি কিছুটা কম। অনেকেই আমরা দেখেছি যে থুতনিতে মাস্কটি ঝুলিয়ে রাখছেন, অনেকেই দেখা যাচ্ছে যে নাকের নিচে রেখেছেন, আবার অনেকেই এক পাশ খুলে রেখেছেন। এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব হরহামেশাই আমাদের চোখে পড়ছে। তো এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত এটি নিয়ে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে অভিযান সেটি কিন্তু প্রতিদিনই চলমান থাকবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর চট্টগ্রামের করোনার পরিস্থিতি যদি বলি সেক্ষেত্রে বলা যায় এই গত কয়েকদিনে কিন্তু চট্টগ্রামের সংক্রমণ কিছুটা বেড়েছে। গত 24 ঘন্টায়ও প্রায় 250-র মতো অর্থাৎ 242 জন নতুন করে শনাক্ত হয়েছে এবং চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা 23,000 ছাড়িয়েছে। এবং চট্টগ্রামের যারা স্বাস্থ্য কর্মকর্তা তারা বলছেন যদি মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা এবং সামাজিক দূরত্ব যে মানার প্রবণতা যদি বাড়ানো না যায় সেক্ষেত্রে এই শীতে সেই সংক্রমণ আরো বাড়তে পারে এমনটি সংখ্যা তারা প্রকাশ করেছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। বাসায় স্বাস্থ্যবিধি নিয়ে চট্টগ্রামের যে প্রশাসনিক যে অভিযান সেই অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। আরও বিস্তারিত জানবো তার কাছে, কারণ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আবারও চতুর্দিকে কিন্তু অভিযান শুরু হয়েছে, কড়াকড়ি আরোপ করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। ইফতেখার ফয়সাল, আরেকটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে সেখানে জরিমানা করা হয়েছে কিন্তু মানুষের ভিতরে ততটা আগ্রহ নেই, কিন্তু এই যে বাইরে নামলে জরিমানার মুখে পড়তে হতে পারে বা ম্যাজিস্ট্রেটের সামনে যে কোনো ধরনের সাজা হতে পারে, এই ভীতিটাও কি সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে না? এই ভীতিটা আছে আসলে। যারা আমি যদি বলি চট্টগ্রামে আজকে 3টি মোবাইল টিম কাজ করেছে, ভ্রাম্যমাণ আদালতে কাজ করেছে 3টি দলে ভাগ হয়ে, কিন্তু 60 বর্গ মাইলের যেই এলাকা এখানে আসলে বিশাল এলাকা জুড়ে মাত্র 3টি জায়গায় যদি অভিযান চালানো হয় সেই ক্ষেত্রে আসলে 60 লাখ মানুষের যে নগরী সেখানে অনেক মানুষই কিন্তু এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান সম্পর্কে জানার সুযোগ হয়তো হয় না, এবং যারা সরাসরি এটির মুখোমুখি হয় হয়তো তারা তাৎক্ষণিকভাবে একটি যে প্রবণতা তৈরি হয় মাস্ক পরার, কিন্তু পরবর্তীতে আবার তাদের মধ্যে ভুলে যাওয়ার একটি অভ্যাস কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু একেবারেই যে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস নেই এমনটি বলা যাবে না, কারণ আমরা দেখেছি করোনা আসার পর থেকে কিন্তু অনেক মানুষ স্বেচ্ছায় উদ্যোগী হয়ে কিন্তু মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করছেন। কিন্তু এখনো পর্যন্ত যানবাহনে আসলে অনেক মানুষের ভিড়ে মাস্ক পরার প্রবণতা সেটি কিন্তু কিছুটা কম রয়েছে, এবং এটি না পরার কারণে কি ধরনের ক্ষতির মুখোমুখি তারা হতে পারেন এবং দেশের উপর কি ধরনের যে স্বাস্থ্য ব্যবস্থায় কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেই বিষয়টি সম্পর্কে হয়তো তারা অনেকেই অসচেতন রয়ে গেছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি তাদের মধ্যে যদি আরো সচেতনতা তৈরি করা যায় হয়তো এই বিষয়টিতে তাদেরকে উৎসাহিত করানো যাবে। ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামে যে স্বাস্থ্যবিধি নিয়ে অভিযান চলছে প্রশাসনের, তার খবরাখবর জানছিলাম। সিরাম ইনস্টিটিউট ভারতকে যে দামে করোনার টিকা দেবে বাংলাদেশও একই দামে পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান সরকার কম দামে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আগামী বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দিলেই দেশে টিকা বিতরণ শুরু হবে। সোমবার করোনায় বেসরকারি খাত বিষয়ক এক অনলাইন বৈঠকে এসব কথা বলেন সালমান এফ রহমান। যদি সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ান গভর্নমেন্টকে কম দামে দেয়, যেই দামে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিবে ঠিক সেই দামে আমাদেরকেও দিতে হবে। যদিও আমরা এখন এই রেটে বুক করেছি,
যদি দেখা গেল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের সাথে কম দামে কিনতেছে, তাহলে সে দামে বাংলাদেশ গভর্নমেন্টকেও দিবে। অক্সফোর্ড ভ্যাকসিন 70% কার্যকর বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 20,000 মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলের ভিত্তিতে এ দাবি করে কর্তৃপক্ষ। তবে সঠিক প্রয়োগ নিশ্চিত করলে 90% পর্যন্ত সুফল পাওয়া সম্ভব বলে দাবি তাদের। এর আগে যুক্তরাষ্ট্রের দুইটি প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না তাদের টিকা 95% কার্যকর বলে দাবি করেছে। তবে ফাইজার ও মডার্নার চেয়ে কম দামে পাওয়া যাবে অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিন। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে ভারতের প্রাইভেট প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের সাথে সম্প্রতি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশে আসা পর্যন্ত ডোজ প্রতি খরচ হবে $5। অক্সফোর্ডের ভ্যাকসিনের 100 মিলিয়ন ডোজ কেনার প্রস্তুতি নিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। 5 কোটি মানুষকে দেয়া হবে এই ভ্যাকসিন। বয়স্কদের জন্য করোনার অক্সফোর্ড ভ্যাকসিন খুবই কার্যকরী বলে প্রমাণ মিলেছে। প্রয়াত বাদল রায়ের মরদেহে শেষকৃত্য জানানো হয়েছে সবুজবাগ কালী মন্দিরে। এই মুহূর্তে সেখানে শেষকৃত্যের জন্য নেওয়া হয়েছে। এর আগে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসনাত। আমরা সরাসরি যাব তার কাছে। হাসনাত, শেষকৃত্য তো এই কালী মন্দিরে হওয়ার কথা রয়েছে এবং এর আগে শ্রদ্ধা জানানো হয়েছে তার মরদেহে। সব মিলিয়ে আমরা একটু পরিস্থিতির খবর আপনার কাছ থেকে জেনে আসতে চাই এবং শেষকৃত্যের এখানকার কি পরিস্থিতি, কারা কারা উপস্থিত আছেন? বাদল রায়কে নিয়ে আসা হয়েছে সবুজবাগের যে কালী মন্দির আছে সেখানে আসলে তার মূলত এখানে তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক জীবনটা তিনি এখানে পার করেছেন। এখানে তাকে নিয়ে আসার পরই তার এখানে এসে তার যে সর্বস্তরের মানুষজন আছে, এখানকার যে অনুসারীরা আছে তাদের কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন তারা। এর আগে তারা বাদল রায়কে সর্বপ্রথম হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে, তার যে প্রিয় ক্লাব, সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে কিন্তু নিয়ে আসা হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আসলে সেখান থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ থেকে শুরু, সেখানে আপনার ঢাকার যে মেয়র ছিলেন তাপস, তারপরে কাজী নাবিল সহ সর্বস্তরের প্রধানমন্ত্রীর তরফ থেকেও তার একটি শ্রদ্ধাঞ্জলি নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তার একটি ইচ্ছা ছিল যে সেখান থেকে তাকে শহীদ মিনার হয়ে দেন তাকে হলো সবুজবাগ নিয়ে আসা হবে। সেটাই কিন্তু হয়েছে। শহীদ মিনারে তাকে আসলে তার মরদেহটি নামানো হয়নি, বরং সেখানে তাকে অল্প 5 থেকে 10 মিনিটের মতো সেখানে দাঁড় করে সেখান থেকে সবুজবাগের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তার শেষকৃত্যে আসার কথা থাকলেও তিনি কিন্তু এখনও আসেনি। আমরা কাজী নাবিল যে বাফুফের সহসভাপতি আছেন তার সাথে কথা বলেছি, তিনিও বলেছিলেন তার আসার বিষয়টি, হয়তো আসতে পারেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এখন তাকে দেখতে পাইনি। এখানে সবুজবাগে ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে আসলে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হচ্ছে। হাসানাত, একটু জানতে চাই, বাদল রায়ের মতো কিংবদন্তি একজন ফুটবলারের আজকের বিশেষ করে যখন শ্রদ্ধা নিবেদন হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেখানে ফুটবলের অনেক তারকারা ছিলেন, সেখানে কর্মকর্তারাও ছিলেন বাফুফের। একটু জানতে চাইব তারা স্মৃতিচারণ করেছেন নিশ্চয়ই, তার সম্পর্কে আমরা একটু দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে। জি অবশ্যই। বাদল রায় আসলে একজন ফুটবল আসলে খেলোয়াড়ই ছিলেন না, সে একজন ফুটবল কিংবদন্তি ছিলেন। তার স্মৃতিচারণে আসলে কিন্তু অনেকেই এখানে এসে আসলে তাদের দেখতে, তাদের আসলে অনেকেই এখানে এসে ইমোশনাল হয়ে পড়েছেন এবং বাদল রায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেছেন তিনি আসলে একজন ফুটবল সংগঠক না, তিনি আসলে একজন বাংলাদেশ ফুটবলের একজন জ্বলন্ত কিংবদন্তি। তার এই অকাল মৃত্যুতে তারা বলছেন এটা ফুটবলের একটা অপূরণীয় ক্ষতি এবং তারা মানে আশা করছেন যে বাদল রায় তাদের এই ফুটবলের মাধ্যমে যেন বাদল রায়কে তারা আজীবন মনে রাখতে পারেন। বাদল রায়ের শেষকৃত্যের যে প্রস্তুতি সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসনাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে জটিলতা এখনও কাটেনি। প্রেসিডেন্ট পদ ছাড়তে ডোনাল্ড ট্রাম্প অনড় অবস্থানে থাকলেও তাকে উপেক্ষা করেই সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে ইলেকটোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিক ঘোষণা পেছানোর জন্য উঠে পড়ে লেগেছে রিপাবলিকান শিবির। 2020 সালের মার্কিন নির্বাচনে ভোট গ্রহণের 20 দিন পার হওয়ার পরও পরাজয় মেনে নিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প।
একের পর এক রাজ্যে ভোট পুনর্গণনায় বাইডেনের জয় নিশ্চিত হলেও ক্ষমতায় থাকতে নাছোড়বান্দা ট্রাম্প। জর্জিয়া, মিশিগান, উইসকনসিন এবং সবশেষ পেনসিলভেনিয়াতেও ভোট জালিয়াতির অভিযোগের আইনি লড়াইয়ে হেরেছেন ট্রাম্প। তারপরও নানা উপায়ে দ্বিতীয় দফা ক্ষমতায় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রাজ্যগুলোর ইলেকটোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিক ঘোষণার দিন আগামী ৮ ডিসেম্বর নির্ধারিত থাকলেও এবার তা পিছিয়ে দেওয়ার জন্য রিপাবলিকানদের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত নিজ দলের ভেতরে তেমন সাড়া পাননি ট্রাম্প। এদিকে পরাজয় মেনে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তার দীর্ঘদিনের মিত্র নিউ জার্সির সাবেক মেয়র ক্রিস ক্রিস্টি। এক সাক্ষাৎকারে প্রভাবশালী এই রিপাবলিকান নেতা বলেন, ভোটে কোনো জালিয়াতি বা কারচুপি হয়নি, তাই স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া উচিত। অন্যদিকে ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন এই ডেমোক্র্যাট নেতা। এর আগে হোয়াইট হাউসের নতুন চিফ অফ স্টাফ হিসেবে রন ক্লাইনের নাম চূড়ান্ত করেন বাইডেন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপ শুরুর একদিন আগে বড় ধাক্কা মিনিস্টার গ্রুপ রাজশাহীর। অন্যতম সেরা অলরাউন্ডার সাইফুদ্দিন পড়েছেন ইনজুরিতে। শুরু থেকে খেলতে পারবেন কিনা জানা যাবে আগামী 24 ঘন্টার মধ্যে। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে 5 দল। আসরের ফর্মে ফেরার লক্ষ্য সৌম্যের, আর ভালো করে আবারও জাতীয় দলে ঢুকতে চান সাব্বির, বিজয়রা। নিলামে চাইলেই আইকন থেকে ক্রিকেটার নিতে পারত রাজশাহী। সেটা না নিয়ে শুরুতেই সাইফুদ্দিনকে ডেকে চমক দেয় তারা। জাতীয় দলের অলরাউন্ডারও সেই আস্থার প্রতিদান দিতে তৈরি হচ্ছিলেন। তবে হঠাৎই ধাক্কা। টুর্নামেন্টের একদিন আগে গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছেন। ক্র্যাচে করে ফিরতে হয়েছে হোটেলে। ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে 24 ঘন্টা পর জানা যাবে সাইফুদ্দিনের অবস্থা। বাকিরা প্রস্তুতি সেরেছেন। লক্ষ্যের কথা জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। যেহেতু আমাদের এটা খেলাটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়ারদের নিয়ে, তো আমাদের যেই 16 জনকে পিক করা হয়েছে প্রত্যেকটাই যার যার জায়গা থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে। জাতীয় দলের তরুণদের নিয়ে গড়া গাজী গ্রুপ চট্টগ্রাম। টি-20 হিটারদের মধ্যে বেশিরভাগই দলে। লিটন, মিঠুন, মোসাদ্দেক সহ জাতীয় দলেরই 9 ক্রিকেটার। সৌম্য চাইছেন নিজের পাশাপাশি দলের সাফল্যে ব্যাটে বলে অবদান রাখতে। প্রেসিডেন্ট কাপে পারফরমেন্স তো ভালো ছিল না অবশ্যই, কিন্তু চেষ্টা করব যে এইবার ওইটা থেকে ওভারকাম করে জন্য এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারবো। সাব্বির রহমানের বর্তমান অবস্থা একেবারে নড়বড়ে। দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফেরার আসরেও ছিলেন ব্যর্থ। শিরোপা জিততে চান বেক্সিমকো ঢাকার হয়ে, ফিরতে চান ফর্মে। একই লক্ষ্য এনামুল হক বিজয়ের। লাস্ট 3-4 বছর যেটা ছিল না, এখন হয়তো বা সেটা বুঝতে পারছি। ওয়েল ম্যাচুর মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে শান্তশিষ্ট বা একটু ওয়েল ম্যাচুরিভাবে কাজ করা উচিত, এবং সব কিছু মিলে চেষ্টা করবো ভালো মতো খেলার চেষ্টা করব। যখনই আমরা দেখেছি যে আমরা এই টিমে আছি, যে টিমে সাকিব আল হাসান আছে, রিয়াদ ভাই আছে, কায়েস ভাই আছে, তখন তো আসলে ভালো লাগা কাজ করেছেই বাড়তি। তো আশা করি তাদের সাথে খেলতে পেরে দারুণ কিছু জিনিস শিখবো এবং এগুলো ইউটিলাইজ করে ভালো কিছু করব। সাকিব, মাহমুদুল্লাহরা সকালের মিষ্টি রোদে অনুশীলন করেছেন, ঝালিয়ে নিয়েছেন আর নিজেদের মধ্যে কম্বিনেশন বাড়ানোর কাজ করেছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে অন্যরকম লড়াই সাকিব আল হাসান আর মোহাম্মদ আশরাফুলের। নিষেধাজ্ঞা শেষে প্রত্যাবর্তনের স্বরূপে ফেরার অপেক্ষা সাকিবের। অন্যদিকে আশরাফুল স্বপ্ন দেখছেন ঘরোয়াতে পারফর্ম করে আবারও ফিরবেন লাল সবুজ জার্সিতে। কাল টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছেন 2 তারকা। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ আশরাফুলের রাজশাহী। সন্ধ্যায় সাকিবের খুলনা লড়বে বরিশালের বিপক্ষে। ক্রিকেট এক আশ্চর্য চক্র, যেখানে শেষ বলে কিছু নেই। প্রতিটি দিন ম্যাচ শুরু হয় 0 থেকে, সমাপ্তি অসংখ্য প্রথমের অনুভূতি নিয়ে। তারকা খ্যাতি তকমা মানেই নয় শেষ কথা। হঠাৎ করেই দিনের নায়ক হয়ে যেতে পারে আনকোরা নতুন কেউ। চক্রে উত্থানের বিপরীতে সবসময় থাকে পতনের শঙ্কা। সূত্র অনুসরণ না করলে হয়তো মহাপতন। আর এই জায়গাতেই একই বিন্দুতে মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান। দুজনকে নিয়েই অনেক প্রত্যাশা, সম্ভাবনা, গল্প, কিন্তু হাতে যে নেই খুব বেশি সময়। সেই বিবেচনায় কাজটা কঠিন আশরাফুলের জন্য।
17 বছর বয়সে অভিষেকের যে বিস্ময়, কলম্বো থেকে ক্রমশ ছড়িয়ে পড়েছে কার্ডিফ, প্রভিডেন্স, চট্টগ্রাম সহ অসংখ্য ক্রিকেট বন্দরে। দ্বিতীয় পর্বেও এতটুকু কমেনি রান ক্ষুধা। 2 মাসে 13 কেজি ওজন কমিয়ে ঝরঝরে অ্যাশ, মধ্য 30-এও অনুভব করছেন 23-এর ছন্দ। ডেফিনেটলি বঙ্গবন্ধু টি-20 কর্পোরেট টুর্নামেন্টে আমি চাবো যে আমার বেস্টটা যেন দিতে পারি, কারণ মানুষ আমাকে যেইভাবে ভালোবেসে আসছেন আমার স্কিলের কারণে, সেই স্কিলটা আমি মনে করি যে আগের রিদমে আমি চলে এসেছি। আশরাফুলের তুলনায় সাজা কম, কিন্তু বিতর্কে অদ্বিতীয় সাকিব। দ্বিতীয় পর্বে মহাতারকার মূল প্রতিদ্বন্দ্বীও যেন সেটাই। ফিটনেসের পাশাপাশি চ্যালেঞ্জ ড্রেসিং রুমের উষ্ণতা ফিরিয়ে আনা। নির্বাসনের তাল কেটেছে, সামাজিক দূরত্বের অজুহাত পুরনো বন্ধুদের, তবে নিষ্পৃহ থাকার সুযোগ নেই কোচদের। ফেরা হবে কি আর? ব্যাটে বলে অনবদ্য সেই সাকিবের প্রত্যাবর্তনের ছক কষছেন জেমকোট কোচ। বাকিদের ব্যস্ততা তাকে থামানোর কৌশল নিয়ে। সাকিব অনেক লাকি, সাসপেনশনে ছিল, বাট ওই অন্যান্য প্লেয়ারের মতোই অবস্থায় ছিল যে সে ক্রিকেট খেলতে পারেনি, বাট অন্যান্য যে ফিটনেস ট্রেনিং বা অন্যান্য আদার স্কিল ট্রেনিং এগুলো সে করেছে। সাকিবের কনফিডেন্স অনেক হাই এবং ওর মেইন স্ট্রেংথ হলো মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ট্যাকটিক্যাল পার্টটা আর কি ক্রিকেটে। তো ফিজিক্যালি যেহেতু ফিট, অনেক হার্ডওয়ার্ক করছে এবং টেকনিকেরও কাজ করতেছে, আমার মনে হয় যে সে কামব্যাক করবে। বঙ্গবন্ধু টি-20তে ফেরার চ্যালেঞ্জ আছে আরও অনেকের, তবে নিজ গুণে আলো কেড়েছেন 2 মহাতারকা। আশ্চর্য চক্রের এই পর্যায়ে শুধুই অপেক্ষা, নক্ষত্রদের ফিরে আসার সময় হলো বলে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডমিনিক থিমকে হারিয়ে এটিপি ফাইনালসের শিরোপা জিতলেন দানিয়েল মেদভেদেভ। রুশ টেনিস তারকার জয় 2-1 সেটে। বছরের শেষ টেনিস ইভেন্ট ছিল তারুণ্যের জয় জয়কার। জকোভিচ, নাদালের মতো মহাতারকাদের ছাপিয়ে ফাইনালে জায়গা করে নেন থিম মেদভেদেভ। ফাইনালে 2 তরুণ তুর্কির লড়াইটাও ছিল জমজমাট। অসাধারণ শীতল মস্তিষ্ক রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভের। এটিপি ফাইনালসের সেমিতে নাদালের বিপক্ষে হারের দ্বার প্রান্তে গিয়ে যেমন ঘুরে দাঁড়িয়েছিলেন, ফাইনালের মঞ্চেও ঠিক তারই পুনরাবৃত্তি করলেন। খাদের কিনারা থেকে ফিরে এসে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা জয় করলেন মেদভেদেভ। ফাইনাল ম্যাচের প্রথম সেটে আধিপত্য বিস্তার করে ডমিনিক থিমের জয়। দ্বিতীয় সেটের শুরুতেও ছিল থিমের দাপট, তবে টাই ব্রেকারে টানা 7 পয়েন্ট নিয়ে সমতায় ফেরেন রুশ তারকা। এরপর ফাইনাল সেট 6-4 গেমে জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফি উঁচিয়ে ধরেন মেদভেদেভ। কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নয় এটা, তারপরও মেদভেদেভ অনন্য অভূতপূর্ব এক রেকর্ড গড়ে। এই রুশ তারকাই প্রথম টেনিস খেলোয়াড় যিনি বছরের শেষ বৈশ্বিক ইভেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ 3 জনকে হারিয়ে শিরোপা জিতলেন। সত্যি কথা বলতে থিম অবিশ্বাস্য রকম ভালো খেলছিল। পিছিয়ে পড়ার পর নিজের সেরাটা উজাড় করে দিয়েছি, নইলে জয় সম্ভব ছিল না। আমার ক্যারিয়ারের সেরা অর্জন এই শিরোপা। এটিপি ফাইনালস জিততে না পারলেও ডমিনিক থিমেরও দারুণ একটি বছর গেল। এবছর 2টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন অস্ট্রিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা বঞ্চিত হলেও ইউএস ওপেন জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো মেজর্স জয়ের কীর্তি গড়েন থিম। দুর্দান্ত ফর্মে থাকা দুজনের লড়াই হয়েছে শিরোপার মঞ্চে। দ্বিতীয় সেটের ট্রাইব্রেকারে যখন 2-1 ব্যবধানে এগিয়েছিলাম, তখন ফোরহ্যান্ডে বাজে একটা শট করে পয়েন্ট হারাই। ওই শটটার জন্য আমার আফসোস হয়, এছাড়া কোনো দুঃখবোধ নেই। করোনা সতর্কতায় এটিপি ফাইনালসে গ্যালারি ছিল দর্শক শূন্য। সমর্থকদের উচ্ছ্বাস না থাকলেও কোর্টের লড়াই ছিল জমজমাট। বছরের শেষ টেনিস ইভেন্ট রং ছড়ালো তার স্বকীয় সৌন্দর্যে, যেখানে নতুনের জয়গান বাড়তি মাত্রা যোগ করেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্তই। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত দেখতে।